দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। দেখেন, আমাদের গ্রাম দেশে কোকিলের ডাক একটা মারাত্মক রিউমার আছে, যে বিশেষ করে যখন কোনো একই গ্রামের কোনো ছেলে মেয়ে প্রেমে পড়ে, তখন ওই সময় তার মোবাইল ছিল না, যখন মোবাইলের যুগ ছিল না, ওই সময় ওই মেয়ের বাড়ির আশপাশ দিয়ে ছেলেটা কোকিলের সুরে ডাক দেয়। একেবারে হুবহু ডাকটা কোকিলের সুরের মতো হয়ে যায়, সেই ডাকটা ধরা খায় না। তো ছেলেটা যখন করে একটা ডাক দেয়, তখন মেয়েটা বুঝে যায় যে দুপুরবেলা কেন কোকিল ডাকবে, এবং সেই ডাকের একটা আলাদা মাত্রা থাকে। সেই মাত্রায় মেয়েটা বুঝে যায় যে ছেলেটা দেখা করতে আসছে, এবং মেয়েটা তার বাড়ির লোকজনের চোখ ফাঁকি দিয়ে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। এই হচ্ছে দুষ্টু কোকিলের একটা ব্যাখ্যা, মানে চির চড়িয়াত একটা ব্যাখ্যা। এই ব্যাখ্যার উপরে বেস করে সেই সময় এই দুষ্টু কোকিল গানটার একটা ভাবমূর্তি ওই সময় ফুটে উঠেছে। এখন এই যে কোকিল নিয়ে কিন্তু প্রচুর গান আছে, কোকিল নিয়ে বাংলাদেশের ফোক প্রচুর গান আছে। কোকিলা কালো বলে গান শুনে না কে, এরকম মানে অনেক গান আছে, যেই গানগুলোতে বাংলাদেশের মানুষ এই সমস্ত গান শুনে মুগ্ধ হয়ে আছে। তো যেই দশকের গান, যেই দশকের সিনেমা, 90 দশক 2000 দশক থেকে আসলে টেলিফোন গুলো অ্যাভেলেবেল হওয়া শুরু হইলো, তাও শহরের দিকে। তো 90 দশকের গল্প যেহেতু এটা, সেই সময় সেলফোন ছিল না, সেই সময় টেলিফোন ছিল না, সেই সময় ওই দুষ্টু কোকিলের মতো ডেকে ডেকেই গার্লফ্রেন্ডকে টেক্সট করা হইতো, মিস কল দেওয়া হইতো। তখন গার্লফ্রেন্ড নির্দিষ্ট স্থানে দেখা করতে যাইত। তো কণা এবং আকাশ সেন যে লিরিকটা লিখেছে, নিশ্চয়ই রায়হান রাফি ওই এনভায়রনমেন্টটা আকাশ সেনকে বলে দিছে যে এইটা ওই সময়ের গান, এবং একটা আইটেম সং হবে, একটা ডান্স সং হবে, যেটা ইন্টারভালের পরবর্তী সময়ে দেখানো হবে, যাতে করে দর্শক ইন্টারভালের পরের টাইমটা খুব এনজয় করতে পারে। রাফি একটা প্রেস কনফারেন্সে সাংবাদিকদের এটা বলেছে যে এই গানটা সিনেমাতে ছিল না, এই গানটা রায়হান রাফি অ্যাড করছে। তাহলে এবং রায়হান রাফি অ্যাড করছে, রায়হান রাফি মনে করছে যে এই সময় এরকম একটা গান দরকার। তো এইরকম অ্যাড রায়হান রাফি তার সিনেমার বিভিন্ন জায়গায় করেছে। এটা শুধু তুফান সিনেমায় না, এ পর্যন্ত যে কটা প্রজেক্ট করছে, স্ক্রিপ্ট ফাইনাল করার পরেও সেটে যাওয়ার পরে রায়হান রাফি চেঞ্জ করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গান বলেন, ডায়লগ বলেন, সিকোয়েন্স বলেন, বিভিন্ন জায়গায় রায়হান রাফি ইম্প্রোভাইজ করে। যেহেতু তার সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে আমি এটা সচক্ষে দেখেছি, এবং সেই ইম্প্রোভাইজেশন গুলা ক্লিক করে, এবং শুরু থেকে এই অবধি রায়হান রাফির প্রত্যেকটা ইম্প্রোভাইজেশন ক্লিক করছে। ঠিক একইভাবে দুষ্টু কোকিলও ক্লিক করে ফেলছে। দেখেন, মাত্র কয়দিন হয়েছে দুষ্টু কোকিল ছেড়েছে, একদিন 24 ঘন্টা শেষ হয় না। তো 20 ঘন্টায় গান 45,77,000, মানে একদিনে প্রায় 55 মিলিয়ন হবে, 2 দিনে 1 কোটি ভিউ হয়ে যাওয়ার সম্ভাবনা গানটির। এত অল্প সময়ে গানটা এত দর্শক জনপ্রিয়তা পাবে, এটা রায়হান রাফি নিজেও বুঝতে পারে নাই। এবং এটা এসবিএফ এ দেওয়ার পরে এসবিএফ থেকেও কিন্তু 21 লক্ষ ভিউ হয়ে গেছে। তো গানটা আসলে ব্যাপক জনপ্রিয়তা পাইছে, এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা দুষ্টু কোকিল নিয়ে তাদের রিয়াকশন দিচ্ছে। একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে এই গানটার ক্রেডিট লাইনে, এই গানটার কোরিওগ্রাফার, ডান্স কোরিওগ্রাফারকে তার নাম এখানে দেওয়া হয় নাই। অথচ মিমি চক্রবর্তীর যে স্টেপটা দুষ্টু কোকিলের, এই স্টেপটা কিন্তু অসাধারণ একটা কোরিওগ্রাফি হয়েছে। এই ডান্সটা এত সহজ, এবং টিকটক যারা করে, রিল যারা করে, তাদের জন্য কিন্তু এই ডান্সটা খুব সহজেই তারা রিল এবং টিকটক করতে পারবে। ইভেন এখনকার সময় আসলে এইসব ডান্স সং গুলা টিকটকার এবং যারা রিল ক্রিয়েট করে তাদের কথা মাথায় রেখেই করা হয়, খুব কঠিন কোনো স্টেপস দেওয়া হয় না। তাছাড়া 90 দশকের গান, সেই স্টেপসটা ঠিক
ওই দশককে মাথায় রেখেই করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ডের ডান্সার, কস্টিউম, কোরিওগ্রাফি, লিরিক, মিউজিক সবকিছু একেবারেই আপ টু দা মার্ক। সবচাইতে ভাল লাগছে আমার কণার কণ্ঠটা। এখানে আমার মনে হয় কণাকে আমি এত সুন্দর, এত চমৎকার, এত মিষ্টি কণ্ঠ আমি কণার আর কোনো গানে আমার কাছে মনে হয় না। দর্শক আপনাদের কাছে মনে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কণাকে এখানে সামহাও আবার রুনা লায়লার সঙ্গে কম্পেয়ার করতে ইচ্ছে করতেছে, যদিও রুনা লায়লার সঙ্গে কণার কম্পারিজন হয় না, রুনা লায়লা অন্য জিনিস। তারপরেও আমার কাছে কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে কণা রুনা লায়লার কিছু একটা পাইছে। এত মিষ্টি করে এই দুষ্টু কোকিলটা কণা গাইছে যে এই গানটা ছেলে বুড়ো মেয়ে পুরুষ নির্বিশেষে সবার কাছে অসাধারণ লেগেছে। আকাশ সেন নিজেই লিরিক লিখেছেন, নিজেও মিউজিক করেছেন। আকাশ সেন যে লিরিকটা লিখেছে এর মাঝখানে একটা গান, ওই গানটার একটা রিল দিয়ে আপলোড করা হয়েছে, গানটার লিরিকটা আমার মনে নাই। ওই গানের লিরিক আর টিউনের সাথে এই দুষ্টু কোকিলের লিরিক আর টিউনের নাকি মিল আছে বা কপি হয়েছে। এর আগে উড়াধুরার সঙ্গে কোন গানের মিল আছে সেটা তারা কিন্তু ক্রেডিট লাইনে দিয়ে দিছে, কিন্তু দুষ্টু কোকিলের গানের টিউন বা লিরিক, কোন গানের টিউন বা লিরিকের সঙ্গে তারা মিল রাখে নাই। রাখলে সেটা এখানে দিয়ে দিত তারা ক্রেডিট লাইনে। যেহেতু ক্রেডিট লাইনে দেয় নাই, সেহেতু আমাদেরকে ধরে নিতে হবে যে আকাশ সেন এটা একটা মৌলিক গান লিখেছে, একটা মৌলিক মিউজিক কম্পোজিশন করছে। তুফানে যে কটা গান দিছে প্রত্যেকটা গান A+। প্রত্যেকটা গানের শেষে প্রত্যেকটা গান নিয়ে হলের ভিতরে দর্শকদের একটা উন্মাদনা ছিল এবং হলের ভিতরেই দর্শকরা গানের সঙ্গে নাচানাচি করেছে। এটাই একটা গানের সাকসেস। একটা সিনেমার রিলিজ হয়ে গেছে, সেই সিনেমার গান আসার পর থেকে সেই সিনেমার যেটা হয় যে হাওয়া সিনেমায় আপনারা দেখছেন সাদা সাদা কালা কালা, গানটা এত ব্যাপক জনপ্রিয়তা পাইছে যে ওই গানের কারণে হাওয়া সিনেমায় দর্শকের জোয়ার, দর্শকের ঢল আরো কয়েক গুণ বেড়ে গেছে। এইখানে উল্টা হইছে, তুফান সিনেমা এত জনপ্রিয়তা পাইছে যে তুফানের যাই আসতেছে তাই দর্শক লুফে নিচ্ছে, গোগ্রাসে গিলতেছে। আমরা একটু যদি তাকাই এই সিনেমার যে দুষ্টু কোকিল সিনেমার যে দুষ্টু কোকিল গানের যে কম্পোজিশন এবং ভিডিওগ্রাফি, যে সেটটা ব্যবহার করা হয়েছে, মানে আগে মানে আমাদের যেটা হয় যে ডান্স বারে বা ক্লাবে বা বড় কোনো হল রুমে 90 দশকের নাচার জন্য বা জলসা বসে, সেই জলসার জন্য যে আয়োজন, ঠিক সেই আয়োজনটা রাখা হয়েছে। কোনো টেকনোলজির ছাপ এখানে দেখানো হয় নাই। না একটা রেডিও আছে, না একটা টেলিফোন আছে, না একটা বড় স্ক্রিনের টেলিভিশন আছে। 90 দশকে কিন্তু টেলিভিশনও ছিল, কিন্তু এখানে কোনো টেলিভিশন, রেডিও, গান, মিউজিকের কোনো টেকনোলজির ছিটে ফোটাও এখানে নাই। কোনো বাদ্যযন্ত্র, বাদক যন্ত্র কেউ এখানে নাই। এবং এদের যে কস্টিউমটা, সেই সময়ে কস্টিউমের সঙ্গে তাল রেখে যে কস্টিউমটা মিমি চক্রবর্তীর করা হয়েছে, আমি যখন সিনেমাটা ট্রেইলার ছাড়ছে বা তখনই কিন্তু এই কস্টিউমের হালকা একটু ঝলক দেখাইছে। তো এতটা সাহসী কস্টিউম এর আগে মিমি চক্রবর্তী তার দেশের সিনেমার জন্য পড়েছে কিনা আমি জানি না, তবে বাংলাদেশে কোনো নায়িকা, যদি বুবলি বলি, যদি অপু বিশ্বাস বলি, যারা ক্লাসের নায়িকা, যাদের বিরুদ্ধে অশ্লীলতার কোনো ট্যাগ নাই, সেরকম নায়িকা এই ধরনের পোশাক আমার মনে হয় না পড়ছে। এই পোশাক দেখে, মিমি চক্রবর্তীর এই গাউনটা দেখে আমার ঘরের মানুষই বলছে যে মিমি এটা কি পরলো। তো যেহেতু এটা মিমি একটা ডান্স ক্লাবে বা একটা বারে নাচে, সেহেতু তার পোশাক এরকমই হবে। ওই সময়ের ডান্স বারে যারা নৃত্য পরিবেশন করতো তাদের পোশাকটা এরকমই ছিল। তো এই গানের মাঝখানে একটা
ছেলেকে গুলি করে মেরে ফেলা হয়। এই ছেলেটি কে? এই ছেলেটি কে সেটি একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, বিষয় আছে এই ছেলেটিকে নিয়ে, সেটা আপনারা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু শাকিব খানের যে অ্যাটিচিউড এই গানের ভিতরে, তার কলার, তার কথা জামার যে কলারটা, প্যান্ট, বেল্ট ছাড়া প্যান্ট, এবং দাঁড়ানোর স্টাইল, বন্দুক ধরার স্টাইল, গুলি করার স্টাইল, মদের গ্লাসটা ধরার স্টাইল, সিগারেট, মানে প্রত্যেকটা জায়গায় শাকিব খানের প্রত্যেকটা জায়গায় একটা স্টাইল, একটা ল্যান্ডমার্ক, একটা ট্রেডমার্ক রেখে গেছে রায়হান রাফি। একেবারে প্রত্যেকটা সিকোয়েন্সের প্রতি কোনায় কোনায় রায়হান রাফি চোখ বুলাইছে শাকিব খানের। এত যত্ন করে এই গানটা শুট করা হয়েছে যে এই গান আমার মনে হয় কয়েক কোটি ভিউ হয়ে যাবে, 100 কোটির কাতারে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। দর্শক, আপনাদের কাছে দুষ্টু কুকিল গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।